আগামী বছর বিদ্যুতের দাম বাড়ানোর ইঙ্গিত পিডিবির। আর্থিক বিপর্যয় নেমে আসবে জনজীবনে, বলছে বিশ্লেষকরা। ডব্লিউটিও সম্মেলনে এলডিসি পরবর্তী 9 বছর বাড়তি সুবিধা চাইবে বাংলাদেশ। চ্যালেঞ্জ চিহ্নিত করে প্রস্তুতির তাগিদ। ব্যাংকগুলোতে বেড়েছে নগদ টাকার চাহিদা। তারল্য সংকটে কল মানি রেট 2 দিনে বেড়েছে 1.5%। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছে আমি ইফাতারা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। জ্বালানির দাম বৃদ্ধির কারণে গত অর্থ বছর থেকেও অতিরিক্ত প্রায় 6,500 কোটি টাকার ভর্তুকির প্রয়োজন হবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবির। এ অবস্থায় সরকার সম্পূর্ণ ভর্তুকি না দিলে আগামী বছর বিদ্যুতের দাম বাড়তে পারে, এমন ইঙ্গিত পিডিবির চেয়ারম্যানের। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুতের দাম বাড়ানো হলে আর্থিক বিপর্যয় নেমে আসবে জনজীবনে। 2020-21 অর্থ বছরে বিদ্যুৎ খাতে সরকার ভর্তুকি দিয়েছে 11,700 কোটি টাকা। বিশ্ববাজারে জ্বালানির দামে ঊর্ধ্বমুখী অবস্থায় চলতি অর্থ বছরে বিদ্যুৎ বিভাগের ভর্তুকির প্রয়োজন হবে প্রায় 18,000 কোটি টাকা। কিন্তু বিভিন্ন উন্নয়নমূলক কাজে সরকারের বিপুল পরিমাণ অর্থ ব্যয়, করোনার টিকা প্রদানে অর্থ খরচ সহ নানা কারণে সরকারের ব্যয় হয়েছে লক্ষ কোটি টাকা। এ অবস্থায় সরকার বিদ্যুৎ খাতে কি পরিমাণ অর্থ ভর্তুকি দিবে এবং কতটুকু দাম সমন্বয় করবে, এই নিয়ে চলছে আলোচনা। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান জানালেন, দাম বৃদ্ধির বিষয়ে সরকার থেকে এখন পর্যন্ত লিখিতভাবে নির্দেশনা দেয়া হয়নি। অর্থাৎ এবছরই দাম বাড়ানোর পরিকল্পনা নেই সরকারের। তবে বিশ্ববাজারে জ্বালানির দাম কমে না এলে নতুন বছরের মার্চে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লোকসান অনেক বেড়ে যাবে। তখন বাড়াতে হতে পারে বিদ্যুতের দাম। অবশ্যই এর একটা ইম্প্যাক্ট বিদ্যুতের দামের উপরে আসবে এবং সেক্ষেত্রে যদি বিদ্যুতের ট্যারিফ বাড়ানো না হয় তাহলে সরকারের ভর্তুকি বাড়বে। যে জ্বালানিটা এখন আমদানি করব আমরা, সেটা মূলত ব্যবহার হবে আগামী মার্চ থেকে, আগামী সামারে। এবং তখন কিন্তু অবশ্যই আমার কাছে মনে হয় যে সরকারের ভর্তুকি অনেকাংশে বেড়ে যাবে। বিশেষজ্ঞরা বলছেন, দেশে জ্বালানি তেলের দর বৃদ্ধিতে নেতিবাচক প্রভাব পড়েছে অর্থনীতিতে। এখন বিদ্যুতের দাম বাড়ানো হলে তা হবে মরার উপর খাড়ার ঘা। এখন পিডিবি ক্রস ফায়ারে আছে আর কি। বিদ্যুতের দাম বাড়ার সঙ্গে সঙ্গে একটা ভয়ঙ্কর পরিস্থিতি এরকম ভাবেই না, এর থেকেও খারাপ ভাবে তৈরি তো হবেই। এবং এই তৈরি হয়ে গেছে তা না, এটা প্রক্রিয়া চলছে। তার উপরে আরো বেশি সেটা ভয়ঙ্কর রকমের উস্কানি পাবে। বলতে পারেন যে আগুনে ঘি ঢালার মতো অবস্থা তৈরি হবে। এ অবস্থায় সামগ্রিক অর্থনীতির কথা বিবেচনায় নিয়ে প্রণোদনা হিসেবে সরকারকে ভর্তুকি প্রদানের মাধ্যমে জনজীবনে স্বস্তি দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2026 সালে উন্নয়নশীল দেশে উত্তরণকে টেকসই করতে দেশের চাহিদা ও চ্যালেঞ্জগুলো দক্ষতার সাথে চিহ্নিত করতে হবে। অর্থনীতিবিদরা বলছেন, এই লক্ষ্যে এলডিসি গ্র্যাজুয়েশন সংক্রান্ত গঠিত সরকারের কমিটিগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বাণিজ্য মন্ত্রণালয় বলছে, সামনে ডব্লিউটিও সম্মেলনে এলডিসি পরবর্তী 9 বছর বাড়তি সুবিধার দাবি জানাবে বাংলাদেশ। সম্মেলন নিয়ে সিপিডির এক ভার্চুয়াল আলোচনায় এসব কথা বলেন বক্তারা। স্বল্পোন্নত থেকে 2026 সালে চূড়ান্তভাবে উন্নয়নশীল দেশ হবে বাংলাদেশ। অর্থনৈতিক সক্ষমতায় জাতি হিসেবে মর্যাদা বাড়লেও রপ্তানিতে গত কয়েক দশক ধরে পাওয়া শুল্কমুক্ত বাজার সুবিধা, কম সুদে ঋণ সহ নানা সুবিধা হারাতে হবে। এমন বাস্তবতা সামনে রেখে বাংলাদেশের গ্র্যাজুয়েশনকে টেকসই করতে এলডিসি পরবর্তী সময়েও বিশেষ সুবিধার প্রয়োজন বলে মনে করেন অর্থনীতিবিদরা। আমরা এখন 2026 পর্যন্ত তো এইসব সুবিধাগুলো পাবো, তো সেইটাকে কিভাবে আমরা ম্যাক্সিমাইজ করতে পারি, গ্রাজুয়েটিং এলডিসির জন্য কি ধরনের নতুন সহায়তা আমরা আদায় করতে পারি। আসল যেটা সেটা হলো যে আমরা যখন এখান থেকে বের হয়ে যাব, ওটাকে সাস্টেনেবল কিভাবে করা। অ্যানুয়াল যে রিপোর্ট যাবে টু ইউএন, সেখানে কিন্তু এই আমাদের স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজির কতটা অগ্রগতি, সেখানে আমার কি সমস্যা আছে সেটা হাইলাইট করতে হবে। সো দ্যাটস ওয়াই ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্য ফাইন্ডিংস অফ আদার সাব কমিটিজ আর রিফ্লেক্টেড ওয়েল ইন দ্য স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি। 30 নভেম্বর সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হতে যাওয়া মন্ত্রী পর্যায়ের ডব্লিউটিও সম্মেলনে গ্র্যাজুয়েটিং এলডিসির জন্য জ্বালানি, মৎস্য খাতে ভর্তুকি চালু রাখা সহ বেশ কিছু দাবি তুলে ধরবে বাংলাদেশ।
শুধু প্রিফারেন্সিয়াল মার্কেট অ্যাক্সেসের ক্ষেত্রে 6 থেকে 9 বছরের 6 বছর ট্রানজিশন প্লাস 3 ইয়ার্স গ্র্যাজুয়াল ফেজ আউট, এবং বাকি যে স্পেশাল এন্ড ডিফারেন্সিয়াল ট্রিটমেন্ট আছে ইনক্লুডিং ট্রিপস ওয়েভার এবং অন্যান্য যে সমস্ত 28টা এসএনডিটি আছে সেগুলি ব্যাপারে সাজেশনের জন্য এলডিসি সাব কমিটিতে রেফার করা এবং সাব কমিটির পরামর্শ অনুযায়ী 13th মিনিস্ট্রিয়াল কনফারেন্সে সিদ্ধান্ত গ্রহণ করা। এই প্রক্রিয়ায় আমরা অগ্রসর হচ্ছি। এলডিসি পরবর্তী সময়ে রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখতে ইউরোপীয় ইউনিয়নের মতো চায়না, কানাডা, জাপান, ভারতের মতো বাজারে শুল্ক সুবিধা অব্যাহত রাখতে দ্বিপাক্ষিক চুক্তি করা সহ প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে শিল্পের উৎপাদনশীলতা ও দক্ষতা বাড়ানোর তাগিদ দেন আলোচকরা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সিপিডির সম্মানীয় ফেলো মোস্তাফিজুর রহমান। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনের শুরুতেই আপনার কাছে জানতে চাইব, করোনার কারণে যে অর্থনৈতিক ক্ষতিগুলো হয়েছে তা এলডিসি পরবর্তী বাংলাদেশের জন্য বাড়তি চ্যালেঞ্জ কতটা যোগ করবে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। অবশ্যই করোনা তো একটা ছাপ আমাদের অর্থনীতির উপরে অলরেডি পড়েছে, এবং সেটা আমাদের কর্মসংস্থান বলি, দারিদ্র যে আমরা নিরসন করতে চাচ্ছি তার হারের উপরে বলি, আমাদের প্রবৃদ্ধির যে গতি ছিল সেটার উপরে বলি, এগুলোতে একটা ছাপ আমরা দেখছি। এবং 2026-এর আমরা যেহেতু এলডিসি থেকে উত্তরণের দিকে আমরা অগ্রসর হব, এই সময়টাতে আমাদেরকে একদিকে এই করোনার নেতিবাচক প্রভাবগুলো কাটিয়ে উঠতে হবে, আবার অন্যদিকে আমরা যাতে এই উত্তরণটাকে টেকসই করতে পারি সেজন্য আমাদের যে প্রস্তুতি, আমাদের উৎপাদনশীলতা বৃদ্ধি করা, আমাদের বিনিয়োগে চাঙ্গা ভাব নিয়ে আসা, এই কোভিড এর থেকে আমরা যে উত্তরণ করব এটা যাতে, যেটা বলা হচ্ছে যে বিল্ড ব্যাক বেটার, সেটা যাতে আমরা করতে পারি। আমাদের যে বিভিন্ন যারা প্রান্তজন আছেন তারা যে বাড়তি অসুবিধার মধ্যে পড়েছেন সেটাকে কাটিয়ে ওঠা, এগুলোর দিকে আমাদের নজর দিতে হবে আগামী 5 বছরে, যাতে করে আমাদের এই উত্তরণটা টেকসই হয়। স্যার, আপনার কাছে জানতে চাইবো, এখন পর্যন্ত চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের প্রস্তুতি কেমন? বিশেষ করে সরকারি বেসরকারি পর্যায়ে ঘাটতি কতটা আছে বলে আপনি মনে করেন? আমাদের একটা এলডিসি গ্রাজুয়েশনের জন্য স্ট্র্যাটেজি কৌশলপত্র করা হয়েছে। আমাদের একটা পিএম অফিসে সেখানে একটা হাই লেভেল টাস্ক ফোর্স করা হয়েছে, যেটার আবার 7টি বিভিন্ন উপকমিটি করে এগুলো এখন কাজ করছে। বিভিন্ন ধরনের কাজ হচ্ছে। একটা যেটা সেটা হলো যে কোন খাতে এই অভিঘাতগুলি পড়বে বেশি যদি আমরা এলডিসি থেকে বেরিয়ে যাই সেটা নির্ধারণ করা। প্রাইভেট সেক্টর সেখানে কি ভাবে এগুলো মোকাবেলা করবে, কারণ যখন আমরা এলডিসি থেকে বেরিয়ে যাব অনেক জায়গায় আমাদের কিন্তু শুল্কমুক্ত সুবিধাগুলি থাকবে না, তখন কিভাবে আমরা প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি করতে পারবো সেইগুলোকে আইডেন্টিফাই করা। স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ যেগুলো আছে তাদের সামনে যে এই আমাদের আঞ্চলিক বাজারে যে বড় ধরনের সম্ভাবনাগুলি আছে সেগুলো সমান্তরাল ভাবে কিভাবে আমরা করতে পারি, এগুলো আমাদের এলডিসি থেকে বেরিয়ে গেলে বিভিন্ন ধরনের আমাদের নীতিমালায় সংস্কার আনতে হবে, সে সংস্কারগুলিকে নির্ধারণ করা, এগুলো নিয়ে কাজ চলছে। তবে আমার মনে হয় যে এটাকে সমন্বিত করা, এটার বাস্তবায়নটাকে দ্রুততর করা, যে চ্যালেঞ্জগুলো আসছে বা যে অপরচুনিটি গুলো আসবে সেগুলোকে বিবেচনায় রেখে আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখা, এই তাগিদগুলো আমাদের জোরদার করতে হবে। আর সামনে যেহেতু দ্বাদশ মিনিস্টেরিয়াল বৈঠক আছে, সেখানেও আমরা যাতে আমাদের যে চ্যালেঞ্জগুলি আছে সেটা প্রেক্ষিতে কিছু আমরা আদায় করতে পারি সেদিকেও আমাদের দৃষ্টি রাখতে হবে। স্যার, আপনার কাছে জানতে চাইবো, ডব্লিউটিওতে যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়, বিশেষ করে উন্নত দেশগুলো যে প্রতিশ্রুতি দেয় তা কিন্তু অনেক সময় দেখা যায় বাস্তবায়ন হয় না। এই অবস্থায় আমাদের মতন যে দেশগুলো রয়েছে তারা কিভাবে মোকাবেলা করবে এই সংকটগুলো? হ্যাঁ, আমরা জানি যে এটা ঠিকই যে অনেকগুলি যেগুলো ডব্লিউটিও 16টি চুক্তির আন্ডারে যে 183টি আমাদেরকে বিভিন্ন ধরনের বিশেষ সুবিধা দেওয়ার কথা ছিল, সেগুলোর অনেকগুলোই কিন্তু বাস্তবায়িত হয়নি। এখন আমরা এখন 2026-এ যখন উত্তরণ করব হয়তো দেখা যাবে যে সেগুলোর অনেক কিছুই এখনো বাস্তবায়িতই হয়নি। তবে আমরা যেটা চেষ্টা করছি, আপনাদের প্রতিবেদনে খুব সুন্দরভাবেই এটা উঠে এসেছে যে আমরা চেষ্টা করছি যে 6 থেকে 9 বছর এসব সুবিধাগুলি আমরা প্রলম্বিত করতে পারি কিনা, এবং কিছু কিছু যেসব সুবিধা এখনো বাস্তবায়িত হয়নি এগুলো নিয়ে আলাপ করার জন্য
একটা এই যে এলডিসি যে কমিটি আছে সেখানে এটাকে ডেফার করে আমাদের পরবর্তী যে মিনিস্টেরিয়াল মিটিং যেটা হবে 2023 সালে সেখানে একটা সিদ্ধান্ত নিয়ে আসা। সো আমরা এখন যে যাচ্ছি এখানে একটা আমাদের দৃষ্টি থাকবে যে আমাদের এই উত্তরণকালীন সময়ে একটা প্যাকেজ আমরা পেতে পারি কিনা ইন্টারন্যাশনাল সাপোর্ট মেজার্স এর, এটা হলো এক। আর দ্বিতীয় হলো যে বেশ কিছু আলোচনা আসছে ফিশারিজ সাবসিডি, সেখানে যাতে আমাদের যারা ক্ষুদ্র ফিশারিজ সেক্টরের যারা আছেন তাদের যাতে সাবসিডির ক্ষেত্রে কোনো সমস্যা আমাদের না হয় রাষ্ট্রের পক্ষ থেকে সাবসিডি দেওয়ার, বা এগ্রিকালচারে আমাদের ক্ষুদ্র যারা কৃষক আছেন তাদের যাতে কোনো ধরনের সমস্যা না হয়, এগুলো। সো আমি যেটা এক কথায় যেটা বলতে পারি, আমাদেরকে একদিকে স্বল্পোন্নত দেশ হিসাবে যেগুলো আমরা পাচ্ছি আগামী 5 বছর সেগুলো যাতে বাস্তবায়িত হয় সেটা আমরা আলোচনা করব। দ্বিতীয়ত হলো যে উত্তরণকালীন স্বল্পোন্নত দেশ হিসাবে আমরা যাতে একটা আন্তর্জাতিক সহায়তা আমরা পেতে পারি 6 থেকে 9 বছর এটা সহ। এবং তৃতীয় যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো যে 2026-এর পরে একটা উন্নয়নশীল দেশ হিসাবে আমাদের যে ভবিষ্যৎ আমাদের অপেক্ষা করছে সেটার জন্য আমাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতিটা আমাদের কিন্তু হোমওয়ার্কের মাধ্যমেই করতে হবে, সেটার দিকেও আমাদের নজর রাখতে হবে। মোস্তাফিজুর রহমান স্যার, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। এবারও দেশের সেরা করদাতা হয়েছেন জর্দা ব্যবসায়ী মোহাম্মদ কাউস মিয়া। ব্যবসায়ী ক্যাটাগরিতে 2020-21 কর বর্ষের সেরা করদাতা হন হাকিমপুরি জর্দার স্বত্বাধিকারী কাউস মিয়া। কাউস মিয়া সহ মোট 141 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সেরা করদাতা হিসেবে ট্যাক্স কার্ডের জন্য মনোনীত করেছে জাতীয় রাজস্ব বোর্ড। এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। জাতীয় পর্যায়ে সর্বোচ্চ মূল্য সংযোজন কর মূসক আদায়কারী 12 প্রতিষ্ঠানের নামও সেই তালিকায় প্রকাশ করেছে এনবিআর। সেরা করদাতাদের মধ্যে ব্যক্তি ক্যাটাগরিতে 75 জন ব্যক্তি, কোম্পানি ক্যাটাগরিতে 54 প্রতিষ্ঠান এবং অন্যান্য ক্যাটাগরিতে 12টি সহ মোট 141টি ট্যাক্স কার্ড দেয়া হবে। হঠাৎ করেই দেশের ব্যাংকগুলোতে নগদ টাকার চাহিদা বেড়ে গেছে। তারল্য সংকটের কারণে আন্তঃব্যাংক মুদ্রা বাজারে স্বল্পমেয়াদী ঋণের সুদের হার বা কল মানি রেটও বেড়ে গেছে। বুধবার বেশিরভাগ ব্যাংকে কল মানি রেট ছিল 4.5%। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে দেওয়া সবশেষ তথ্য অনুযায়ী আন্তঃব্যাংক লেনদেনে মঙ্গলবার কল মানিতে গড়ে 4.25% সুদে মোট 6,850 কোটি টাকা লেনদেন হয়েছিল। এর আগে সোমবার কল মানি রেট ছিল 4.14%। ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন, বেসরকারি ব্যাংকগুলোতে আমানতের সুদের হার কমিয়ে ঋণের সুদের হার 9% চালু হয়েছে। তাই অনেক আমানতকারী কম সুদের হারে নিরুৎসাহিত হয়ে টাকা তুলে নিচ্ছে। এর প্রভাব পড়েছে বেসরকারি ব্যাংকগুলোতেও। তাই তারা এখন কল মানির মাধ্যমে সরকারি ব্যাংক থেকে টাকা ধার নিচ্ছেন। দেশের প্রত্যন্ত অঞ্চলের স্কুলগুলোতে ডিজিটাল মাধ্যমে নিশ্চিত করা হচ্ছে শিক্ষার্থীদের উপস্থিতি। মাল্টিমিডিয়া ক্লাসরুমে চলছে পাঠদান, আর কম্পিউটার ল্যাব ব্যবহার করে বাড়ানো হচ্ছে দক্ষতা। তবে এখনও দক্ষ শিক্ষকের সংকট রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আইসিটি প্রতিমন্ত্রী বলছেন, দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানেই ডিজিটাল সেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার। রাজশাহী শহরের এই স্কুলটিতে শিক্ষার্থীদের উপস্থিতির জন্য ব্যবহার করা হচ্ছে ডিজিটাল যন্ত্র। ক্লাসরুমে ঢোকার আগেই আঙুলের ছাপ দিয়ে উপস্থিতি নিশ্চিত করছে শিক্ষার্থীরা। মাল্টিমিডিয়া ব্যবহার করে নেওয়া হচ্ছে ক্লাস, আর শেখ রাসেল ডিজিটাল ল্যাবে কম্পিউটার শিক্ষায় দক্ষ করা হচ্ছে শিক্ষার্থীদের। অঙ্ক এগুলো আমাদের বইয়ে শেখানো হচ্ছে, তাছাড়া বিভিন্ন পিকচারের মাধ্যমে আমরা যে বিজ্ঞানের যেগুলো বিভিন্ন মানে সায়েন্স ফিকশন যেগুলো আছে ওগুলো আমাদের বিভিন্ন পিকচারের মাধ্যমে শেখানো হচ্ছে মাল্টিমিডিয়া ক্লাসের মধ্যে। আমরা লকডাউনের মধ্যে মাল্টিমিডিয়াতে মানে অনলাইনে ক্লাস করেছি। আওয়ামী লীগ সরকারের ডিজিটাল বাংলাদেশ প্রতিশ্রুতি বাস্তবায়নে এরই মধ্যে স্কুলগুলোতে চালু হয়েছে 38,000 মাল্টিমিডিয়া ক্লাসরুম, আর 8,000 শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত হয়েছে শেখ রাসেল ডিজিটাল ল্যাব। তবে এখনো পর্যাপ্ত প্রশিক্ষকের অভাব রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। এখানে অনেক পুরাতন শিক্ষক আছে যারা এই বিষয়ে অভিজ্ঞ নয়, তো তাদেরকে যদি আরও ট্রেনিংয়ের বেশি দেওয়া যায় তাহলে অবশ্যই তারা আরও দক্ষ হবে। রুটিন মাফিক ক্লাস হয়, মাল্টিমিডিয়া ক্লাস আমার রুটিনে দেওয়া আছে। সেক্ষেত্রে দেখা যায় যে বিদ্যুৎ নেই, ওই শিক্ষার্থীরা ওই সময় ওই পাঠটা সম্পন্ন করতে পারে না। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জানিয়েছেন, তরুণদের আইটি খাতে দক্ষ করে গড়ে তুলতে স্কুল পর্যায় থেকেই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
তাই প্রত্যন্ত অঞ্চলের স্কুলগুলোতেও ডিজিটাল সিস্টেম ব্যবহার করা হচ্ছে। 6 থেকে 12 আমরা একেবারে ডিজিটাল ইন্টারেক্টিভ কন্টেন্ট আমরা লোকালাইজ শুধু নয়, লোকাল কালচারের মধ্য দিয়ে যাতে হয়, যেরকম আমরা মুজিব আমার পিতা অ্যানিমেটেড মুভি করলাম, এরকমভাবে আমরা ডিজিটাল ইন্টারেক্টিভ কন্টেন্ট করার উদ্যোগ নিয়েছি। আপনি খুব ভালো পয়েন্ট বলেছেন, এই কন্টেন্টটাও আমরা 1 বছরের মধ্যে আমরা উপহার দিতে পারবো। মাল্টিমিডিয়া ক্লাসরুমের জন্য এরই মধ্যে 2 লাখের বেশি শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, বাকিদেরও আনা হবে প্রশিক্ষণের আওতায়। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। জয়পুরহাটে উচ্চ ফলনশীল আলু বীজ ও রাসায়নিক সার কিনতে বাড়তি টাকা গুনতে হচ্ছে কৃষকদের। এতে উৎপাদন খরচ বাড়ায় দুশ্চিন্তায় তারা। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। জয়পুরহাটে শুরু হয়েছে আলুর বীজ বপনের মৌসুম, কিন্তু বীজ কিনতে বাড়তি দাম গুনতে হচ্ছে চাষিদের। কৃষকদের অভিযোগ, আলুর বীজের বস্তা প্রতি 200 থেকে 300 টাকা বেশি নেওয়া হচ্ছে তাদের কাছ থেকে। অতিরিক্ত দাম দিয়ে কিনতে হচ্ছে রাসায়নিক সারও। দাম বেশি, বাজার বেশি, কিনে আনে হয়তো দেখা যায় 50 টাকা পর্যন্ত কেজি কিনতে হয়, আর বেচার সময় 10 টাকা 8 টাকা কেজি বিক্রি করা হয়। সারের যখন আমাদের চাহিদা তখন সার পাই না এবং সারের দাম বেশি দিয়ে কিনা লাগে। ডিলাররা বলছেন সংকটের কারণে আলুর বীজ ও সারের দাম কিছুটা বেড়েছে, তবে আগামী মাসে দাম কমার আশা করছেন তারা। 200-300 টাকা বেশি দামেও কিনতে বাধ্য হচ্ছে। এখানে যদি আজকে বিএডিসির বীজটা ভালো থাকতো, গভর্নমেন্ট পরিচালিত এই সংস্থা যদি আজকে ভালো থাকতো, তাহলে কৃষকের আজকের এই দুর্দশা হতো না। ডিডি স্যারের কাছে আবেদন করেছি, 2 থেকে 3,000 মেট্রিক টন বরাদ্দ হবে, বরাদ্দ আসলে আমাদের আর কাছে থাকবে। সার ও বীজ নিয়ে সংকট দেখা দিলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। বীজ এবং সার দুটি যেন এখানে কৃষকরা ন্যায্য মূল্যে এবং ভালো মানের বীজ পায়, এর জন্য আমাদের কৃষি বিভাগ এবং প্রশাসন সহ সবাই আমরা মনিটর করছি। চলতি বছরে জয়পুরহাট জেলায় 40,315 হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলায় উচ্চ ফলনশীল আলু বীজের চাহিদা 46,000 মেট্রিক টন, তবে বিভিন্ন বেসরকারি কোম্পানি থেকে সরবরাহ মাত্র 20,000 টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এবারে শেয়ার বাজারের খবর। সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে মূল্যসূচকের কিছুটা উত্থানে লেনদেন শেষ হয়েছে, তবে ডিএসইতে টাকার অঙ্কের লেনদেনের পরিমাণ কমেছে। অপরবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। বৃহস্পতিবার মূল্যসূচকের উত্থানে লেনদেন শুরু হয় ঢাকা স্টক এক্সচেঞ্জে। দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স 31.04 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 7,091 পয়েন্টে। সূচক বাড়লেও লেনদেন কমেছে ঢাকার শেয়ার বাজারে। মোট লেনদেন হয়েছে 1,461 কোটি 3 লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে 45 কোটি 99 লাখ টাকা কম। হাতবোতলে অংশ নেয় 341টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 152টির, কমেছে 159টির এবং অপরিবর্তিত আছে 30টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকার প্রথম অবস্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড, ফরচুন শুজ দ্বিতীয়, তৃতীয় অবস্থানে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকার প্রথম অবস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক, দ্বিতীয় সেনা কল্যাণ ইন্স্যুরেন্স, তৃতীয় অবস্থানে শাইনপুকুর সিরামিক্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সার্বিক সূচক 81 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 20,723 পয়েন্টে। লেনদেন হয়েছে 53 কোটি 49 লাখ টাকার শেয়ার। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল অর্থনীতি স্বাধীনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।